কেন জুলাইয়ের ব্যাপারে আমরা যা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে জুলাইয়ের আমাদের যে মেমোরি, যে রেজিস্ট্রেন্স, এইটাকে আমরা কিভাবে ডকুমেন্টেশন করব, কেন এটা ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে জুলাই কিভাবে রোল প্লে করবে। হিস্ট্রি আসলে সবসময় মানে কি, হিস্ট্রি ভবিষ্যৎকে নির্ধারণ করে দিবে খুব সহজ। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 71-এর ইস্যু খুব ভালো করেই জানি। 71 কিভাবে বাংলাদেশের নানান ন্যারেটিভ কন্ট্রোল করতেছে, এবং 71-এর যারা 71 নিয়ে যারা গবেষণা করেছে, কাজ করেছে, তারা কিভাবে সোসাইটিটাকে কন্ট্রোল করতেছে। সো হিস্ট্রিক্যাল ইভেন্ট গুলো এবং তার আগে পরের ঘটনাগুলো হিস্ট্রিতে, একাডেমিয়াতে কিভাবে আসতেছে, এইটা নেক্সট 50 ইয়ার্স, হয়তো বাংলাদেশকে অ্যাটলিস্ট নেক্সট 50 ইয়ার্স বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনেক কিছুকে কন্ট্রোল করবে। এটার গুরুত্ব আমরা সবাই বুঝি, বুঝি দেখে হয়তো এখানে জয়েন করেছি যে আমরা এইখান থেকে কি করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে হিস্ট্রিক্যাল ন্যারেটিভ গুলো, যে কোনো একটা ঘটনাকে কোন পার্সপেক্টিভ থেকে, কোন লেন্স দিয়ে মানুষ এক্সপ্লেন করতেছে, এইটা সোসাইটির ডমিনেন্ট ন্যারেটিভ কি হবে এটা নির্ধারণ করে দেয়। অর্থাৎ কে সোসাইটিতে টিকে থাকবে, কে সোসাইটিতে কথা বলতে পারবে না, কে সোসাইটিতে ডমিনেন্ট হবে, পাওয়ারফুল হবে, কে সোসাইটিতে মার্জিনালাইজড হয়ে যাবে। সোসাইটি কি জাস্ট সোসাইটি হবে, জাস্টিস বেসড সোসাইটি হবে, নাকি কোনো একটা পাওয়ারফুল কমিউনিটির ইয়া ডমিনেন্সে থাকবে। নানান ইস্যুস গুলো হচ্ছে এই হিস্ট্রিক্যাল ন্যারেটিভ উৎপাদনের মধ্য দিয়ে ডিটারমিন্ড হবে। 71-এর শুরুতে আমরা জানি 71-এর যে হিস্ট্রিক্যাল ন্যারেটিভ গুলো, এখানে ডমিনেন্ট গ্রুপ কারা, এবং তারাই হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোল করতেছে। 71-এর ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের নানান কিছু এই একটা ডমিনেন্ট গ্রুপ, একটা গ্রুপ কন্ট্রোল করতেছে। সো জুলাইয়ের ক্ষেত্রেও সেম হবে। জুলাইয়ের আগে পরের এবং ডিউরিং জুলাই যা যা ঘটনা ঘটেছে, এইটার যে প্রেক্ষাপট, এইটা বাংলাদেশের রাজনীতিতে আগামী 50 বছর একটা ডমিনেন্ট রোল প্লে করবে। জুলাই কেন হয়েছে আমরা জানি। জুলাইয়ে আমরা দীর্ঘ 15 ইয়ার্স এর একটা অথরিটেরিয়ান রিজিম দেখছি, ফেসিস্ট রিজিম দেখছি। সেখানে ইয়ার্স অফ সাপ্রেশন, কারাপশন, স্টেট ভায়োলেন্স, ক্যাম্পাস টর্চার, নানান ইস্যুজ আমরা, নানান 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 রকমের সাপ্রেশন, রিপ্রেশনের সাথে আমরা এক্সপোজড হয়েছি। এই আন্দোলনটা গত 15 বছর ধরে এই গভর্নমেন্টের বিরুদ্ধে নানান আন্দোলন সংগ্রাম, নানান গ্রুপ করেছে, কখনো অরাজনৈতিক কখনো রাজনৈতিক, কিন্তু স্টেটের পাওয়ার বা তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশন গুলো থেকে, বিশেষ করে ইন্ডিয়ার পাওয়ারের কারণে তারা এত বেশি শক্তিশালী ছিল। স্টেট অ্যাপারেটাস সাথে সাথে জনগণের মধ্যে একটা অংশ যারা তাদের লয়াল ছিল, তাদেরকে ইউজ করে সবগুলো আন্দোলন তারা দমন করতে পারছে। এবং সাধারণত এই অটোক্রেট গভর্নমেন্ট গুলার এরকমই হয় যে একটা সার্টেন টাইমে গিয়ে তাদের পতন হয়, যখন মানুষ সাপ্রেসড হইতে 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 এমন একটা পর্যায়ে যায় যে সে তখন ঘুরে দাঁড়ায়। তো বাংলাদেশে তাই হয়েছে। এটা নট নেসারি যে এই 15-20 দিনের আন্দোলনের মধ্য দিয়েই সফলতা আসছে। এটা গত 15 বছরের যা কিছু হয়েছে সবকিছুর একটা কন্টিনিউশন, যে ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান লিড টু অ্যানাদার, এভাবে করতে 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 হাসিনার এগেনিস্টে এক সময় এসে সারা দেশের মানুষ দাঁড়ায় গেছে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে, কোটার মতো একটা ইস্যুসকে কেন্দ্র করে, যেটা হয়তো হাসিনা প্রথম দিনেই সমাধান করে ফেলতে পারতো, কিন্তু আল্লাহর ইচ্ছা যে ওই এটা দিয়ে তার পতন হবে এই আর কি। এবং এর মধ্য দিয়ে, এই পাওয়ারফুল একটা মুভমেন্টের মধ্য দিয়ে একটা ইয়ং বাচ্চা ছেলেদের, মানে স্টুডেন্ট লিড একটা প্রটেস্ট, সেটা পরবর্তীতে আপরাইজিং এ পরিণত হলো এবং হাসিনা পালাতে হলো। তো এইখান থেকে অনেক, মানে অনেক কিছু লার্নিং আছে আমাদের জন্য। হাসিনার গত 15 বছরে কি হয়েছে, এবং এই যে দীর্ঘদিনের মানুষের সংগ্রাম, মানুষ খুন হয়েছে, জীবন দিছে, এইটা, এই সবগুলো স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমরা আসলে আমরা যে স্বাধীনতাটা পেলাম, এটা একটা গিফট।
এই যে আমরা যা যা আহ, ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস আমরা করেছি এটার বেসিসে। এখন এই ধরনের ঘটনাগুলো হিস্ট্রিতে টিকে থাকবে কি থাকবে না, এইটা নির্ভর করতেছে। হিস্ট্রিতে অনেক 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 গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেগুলো মানুষের মনে নাই বা মানুষের মেমোরিতে থাকে নাই। আবার অনেক ছোট ছোট ঘটনা ঘটছে যেগুলো মানুষের মেমোরিতে সারা জীবনের জন্য রয়ে গেছে, এবং যেখান থেকে মানুষ স্টিল লেসন নেয়। যে 5,000 বছর আগের কোনো একটা ঘটনা, 3,000 বছর, 2,000 বছর আগের ঘটনাও হিস্ট্রিতে মেমোরিতে মানুষের রয়ে গেছে। এটা নির্ভর করতেছে এটা কিভাবে ডকুমেন্টেড হইতেছে তার উপরে। এই যে মানুষের এই কালেকটিভ মেমোরি, মানুষের রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আমরা ডকুমেন্ট করতেছি কিনা, এবং এই যে বিশাল একটা রেজিস্ট্যান্স হইলো, এইটার পেছনের কাহিনী কি ছিল, তাদের কি ধরনের ক্রাইম গুলো ছিল, কারা এখানে অ্যাক্টর ছিল, কি ধরনের কি ধরনের বর্বরতা তারা করছে, এই জিনিসগুলোর ডকুমেন্টেশন জরুরি। এটা মানুষের মেমোরিতে আমরা যদি রাখতে চাই, এই হিস্ট্রি অফ রেজিস্ট্যান্স। আরেকটা হচ্ছে যে কেন এটা জরুরি, যে হিস্ট্রিতে সেম জিনিস রিপিটেশন হইতে পারে। যে একজন হাসিনা গেছে, আরেকজন হাসিনা দাঁড়ায় যেতে পারে, আবার সেই সেম সাইকেল অফ 15 ইয়ার্স এর অথরিটেরিয়ান রুল আমরা ফেস করতে পারি। এটার জন্য হচ্ছে এই ডকুমেন্টেশন গুলা জরুরি, একাডেমিক কাজ, ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনের মধ্য দিয়ে নতুন করে আর কেউ ফেসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ হবে, অথবা বন্ধ না হইলেও অন্য কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায়, তাকে কিভাবে নামাইতে হয় সেইটার ব্যাপারে মানুষ লার্নিং পাবে এখান থেকে। যে ওকে ফাইন, অতীতে এরকম অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল, তাকে আমরা এভাবে ফেলে দিছিলাম। আর যারা অথরিটেরিয়ান হইতে চায় তারাও সাবধান হবে। তো আমাদের দেশটা আমাদের, এই দেশের ডেমোক্রেটিক একটা ফিউচার আমরা ক্লেম করছি এখানে, যে এটা আমাদের দেশ, আমরা আমাদের ফ্রিডম চাই, এবং সেটা আমরা জীবন দিয়ে অর্জন করছি। এখন এই জিনিসটা আমরা যদি রিক্লেম করতে চাই, অর্থাৎ একটা ডেমোক্রেটিক বা মানবিক বাংলাদেশ আমরা চাই, তাহলে এই জুলাইটা আমাদের একটা ভিত্তি হবে। যে বাংলাদেশ একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, এখানে এক ধরনের বর্বর সোসাইটি ছিল, এখানে অন্যায় জুলুম নির্যাতন ছিল। এখন আমরা একটা ডেমোক্রেটিক এবং মানবিক বাংলাদেশ চাই। এইটা হবে আমরা যদি জুলাইকে জীবন্ত রাখতে পারি। এইটুক বললাম হচ্ছে যে কেন আসলে এটা জরুরি। আমরা যদি যে আমাদের বিজয় হয়ে গেছে এই চিন্তা করে থেমে যাই যে ওকে ডান, আমাদের যা করবার আমরা করে ফেলছি, হাসিনার মতো এরকম আহ, গাদ্দাররে আমরা হটাই দিতে পারছি, তো আমাদের কাজ শেষ। আমাদের আসলে কাজ শেষ না, কারণ হাসিনা একজন না, ইতিহাসে এইরকম হাসিনা বারবার বারবার আসবে, এবং আমাদের এই জুলাই জীবন্ত থাকলে আমরা আবার ঘুরে দাঁড়াইতে পারবো। এইটা হচ্ছে মেইন নেসেসিটি, কেন জুলাইকে নিয়ে কাজ করতে হবে। জুলাইকে নিয়ে কাজ করার জন্য আমরা যদি জুলাই ফোকাসড কোনো গবেষণা করতে চাই বা জুলাই নিয়ে ডকুমেন্টেশন করতে চাই, সো এটা তিনটা ভাগে জুলাইকে আমরা ভাগ করি, মানে বিফোর, আফটার এবং ডিউরিং দ্য জুলাই, জুলাইয়ের যে 36 দিনের মুভমেন্ট। তো বিফোর জুলাই রেভুলেশন সিচুয়েশনটা কি ছিল, এইটা ডকুমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। যে হাসিনার অথরিটেরিয়ান রুল এবং তার যে সাপ্রেশন, তো এখানে কি কি ধরনের ঘটনা ঘটেছে। এক তো হচ্ছে যে হাসিনা একটা সার্ভেইলেন্স স্টেট বানায় ফেলছে, মানুষের একদম প্রাইভেট জায়গায় পর্যন্ত মানুষ কি করতেছে, বউয়ের সাথে কথা বলতেছে সেটাও সে ভাইরাল করে দিতেছে। মানে একটা মারাত্মক লেভেলের সার্ভেইলেন্সের মধ্যে আছে, যেটা ইসরায়েল প্যালেস্টাইনে করে। যে ইচ এন্ড এভরিওয়ানকে তারা একটা সার্ভেইলেন্সের মধ্যে নিয়ে আসে, সে কোথায় যাচ্ছে, কোথায় খায়, কার সাথে কথা বলে, কি কথা বলে। এটা মানুষের প্রাইভেসির বা মানুষের মিনিমাম লেভেলের যেসব ফ্রিডম, এই এইটুকুরে তারা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসছে। যে কোনো ধরনের অপোজিশনকে তারা, যে কোনো ধরনের বিরোধকে, ইভেন সামান্য ওই হাই স্কুলের, প্রাইমারি স্কুলের স্টুডেন্টও যদি কোনো সমালোচনা করে পোস্ট করছে, তাকে সাপ্রেস করছে। ইউনিভার্সিটিতে বিরোধী দলসমূহের মধ্যে গুম খুন এগুলা চলছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে, ক্যাম্পাস গুলাতে টর্চার সেল করছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে, সাইবার সিকিউরিটি আইন করে টর্চার করছে।
আর ইকোনমিকে একটা পার্টিকুলার গ্রুপের হাতে নিয়ে আসছে, মানে এটাকে ইকোনমিক্সে যারা আছে এরা বুঝবে, অলিগার্কি বলে, যে অল্প কয়জন মানুষ হচ্ছে টোটাল ইকোনমির কন্ট্রোল নিয়ে নিছে। এটাকে এলিট ক্যাপচার বলতে পারি আমরা। মিডিয়া কন্ট্রোল করছে, সিভিল সোসাইটিকে কন্ট্রোল করছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন পলিটিসাইজ করছে, সেটা আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ইচ অ্যান্ড এভরিহোয়ার এত বেশি পলিটিসাইজ করছে যে মসজিদের ইমাম পর্যন্ত পলিটিক্যালি রিক্রুট করছে। এ ধরনের হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন গভর্নমেন্টের প্রতি বা ওই অথরিটেরিয়ান রুলারের প্রতি লয়াল হিসেবে তৈরি করছে। অর্থাৎ মানুষ বিচার বিভাগের কাছে বিচার না চায়, জাজের কাছে বিচার না চায়, হাসিনার কাছে বিচার চাইতো যে আপনি বিচার করেন, কারণ মানুষ জানে সর্বময় ক্ষমতার অধিকারী সে, জাজের আসলে এখানে কোনো পাওয়ার না। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশন কলাপস করে গেছে। এইটা একটা সোসাইটির জন্য মানে চূড়ান্ত লেভেলের ধ্বংস, যে কিছু কিছু অনেক অনেক খারাপ রাষ্ট্র আছে, মানে ইকোনমি ইকোনমির দিক থেকে অনেক দুর্বল রাষ্ট্র আছে, পলিটিক্যালি অনেক দুর্বল রাষ্ট্র আছে, কিন্তু অ্যাটলিস্ট বিচার বিভাগও যদি স্বাধীন থাকে, যে মানুষ অন্যায়ের শিকার হয়ে ওখানে গিয়ে একটা জাস্টিস পাচ্ছে, হুম এরকম ছিল। হুম বাংলাদেশে প্রত্যেকটা ইনস্টিটিউশন কলাপস করে গেছে। বাংলাদেশে অ্যাক্টিভিজম, স্টুডেন্ট পলিটিক্স, মিডিয়া জার্নালিজম, সিভিল সোসাইটি অ্যাক্টিভিজম, এভরিথিং এগুলাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। যে কোন সিভিল সোসাইটি মেম্বার যদি হাসিনার এগেনস্টে সমালোচনা করছে তাকে ক্রিমিনালাইজ করছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করছে অবস্থা। তো এই যে একটা ইনস্টিটিউশনাল ফেইলিয়ার তৈরি করছে তারা, এবং ইকোনমিতে এক ধরনের অলিগার্কি তৈরি করছে, এই জিনিসগুলো ডকুমেন্টেশন হওয়া দরকার আছে। রিসার্চের নানা ফর্মে হইতে পারে, একাডেমিক পেপার পাবলিকেশন হইতে পারে, কলাম লেখার মাধ্যমে হইতে পারে, বই লেখার মাধ্যমে হইতে পারে। এনি ফর্ম অফ ডকুমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, যার যেই ক্যাপাসিটি আছে। ইভেন ধরেন কেউ একজন, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার একাডেমিয়ার জন্য দরকার নাই আপনি জুলাই নিয়ে কোনো কাজ করার, কিন্তু আপনি একটা বাংলায় বই লিখলেন কথা কথা জুলাই নিয়ে, বা আওয়ামী লীগের পিরিয়ডের আপনার মেমোরি নিয়ে, অথবা কোনো একটা পার্টিকুলার ইস্যুস নিয়ে, ধরেন গুম খুন নিয়ে, স্টুডেন্ট পলিটিক্স নিয়ে, ক্যাম্পাস টর্চার নিয়ে, অথবা সাইবার সিকিউরিটি আইনের ইস্যুতে, হোয়াট এভার ফর্ম, আপনার যেই ক্যাপাসিটি আছে, আপনার ক্যাপাসিটি যাই হোক, সেই ক্যাপাসিটিতে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি একটা ডকুমেন্টেশনে ইতিহাসে একটা নোক্তা রেখে গেলেন। এরকম হাজারো নোক্তা একসাথ হয়ে একটা বিশাল কিছু তৈরি হবে। প্রত্যেকে যদি মনে করি যে আমি আমি কিছু একটা রেখে যাব হিস্ট্রিতে, এখানে যে কোন এরিয়াগুলো আমরা ফোকাস করতে পারি, যে এখানে স্ট্রাকচারাল একটা ভায়োলেন্স হয়েছে, গভর্নমেন্ট ভায়োলেন্স করছে, স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স, মানে এটা ভায়োলেন্স বলতে যে র্যান্ডম মানুষরা ভায়োলেন্স করছে এরকম না, যে র্যান্ডম ছাত্রলীগ যুবলীগ কিছু ভায়োলেন্স করছে এরকম না, এটা স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স। স্টেটের যেসব অ্যাপারেটাস আছে, র্যাব, পুলিশ, এদেরকে দিয়ে, বিজিবি কে দিয়ে ভায়োলেন্স করছে, এবং ছাত্রলীগ যুবলীগকে প্যারামিলিশিয়া বাহিনী হিসেবে গঠন করে গভর্নমেন্ট ভায়োলেন্স করছে। এটা স্ট্রাকচারাল একটা ভায়োলেন্স, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং নানা প্রোপাগান্ডা ন্যারেটিভের ওয়ারফেয়ার চালাইছে, যে কাউকে বলছে যে এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশে টিকতে পারবে না, এ হচ্ছে শিবির, এ হচ্ছে রাজাকার, নানান নানান ট্যাগিং করে মার্জিনালাইজ করছে। একটা 71 কেন্দ্রিক এক ধরনের ন্যারেটিভ ওয়ারফেয়ার করছে, শেখ মুজিব জাতির বাবা বানাইছে, বানায়া এমন একটা সিচুয়েশন করছে যে মুজিবকে বাপ মানবে না, তার বাংলাদেশে থাকার অধিকার নাই। তো এই জিনিসগুলো আমরা ফোকাস করতে পারি, যে কিভাবে একটা ন্যারেটিভ ওয়ারফেয়ারের মাধ্যমে একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট সার্ভাইভ করছে, কিভাবে ক্যাম্পাস টর্চারের মাধ্যমে। আমি রিসেন্টলি ডেইলি স্টারে একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে, যে কিভাবে ক্যাম্পাস টর্চারের মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে, ক্যাম্পাসগুলোকে টর্চার সেল বানায়া। যে ক্যাম্পাসগুলোকে যদি টর্চার সেল বানাইতে না পারতো, ক্যাম্পাসে যদি সে যে কালচার অফ ফিয়ার তৈরি করছে, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে পারছে, এটা যদি না করতে পারতো, তাহলে সে 15 বছর পর্যন্ত টিকতে পারতো না, হয়তো 5 বছর, 7 বছর, 10 বছরের মাথায় তার পতন হয়ে যেত। কিন্তু ক্যাম্পাসে সে এমন একটা কালচার তৈরি করতে পারছে স্টুডেন্টদেরকে টর্চার করতে করতে, এইটার কারণে সে সার্ভাইভ করে গেছে। কারণ বাংলাদেশে সাধারণত প্রটেস্ট গুলো শুরু হয় ক্যাম্পাসে, ক্যাম্পাসে সে যখন এরকম পরিবেশ তৈরি করতে পারছে,
এই জন্য প্রটেস্টও তৈরি হয় নাই এবং সেটা তার পতনও হয় নাই। সর্বশেষ যখন স্টুডেন্টরা সে ভয়কে জয় করতে পারছে, ক্যাম্পাস থেকে ছাত্রলীগরে তাড়াইতে পারছে, তখনই হাসিনার পতন হয়েছে। এটা একটা ন্যারেটিভ, একটা পয়েন্ট যে কিভাবে হাসিনা সার্ভাইভ করছে এত লং টাইম এবং কিভাবে তার পতন হইলো। তো এই যে এই তারপরে হচ্ছে ইনস্টিটিউশন গুলোকে কিভাবে ধ্বংস করে আমাদের পুলিশ বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস করে সে সার্ভাইভ করছে, এবং এইটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে বাংলাদেশের সোসাইটিতে, বাংলাদেশের বিচার ব্যবস্থায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আমরা দেখতেছি যে হাসিনার আমলে যা করে গেছে সেটার সাফারিংস কিন্তু আমাদের এখনো হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে, ইনস্টিটিউশন ধ্বংস করার কারণে। তো এগুলো হচ্ছে আমাদের আলোচনায় আসতে পারে যে আমরা কিভাবে হাসিনার পিরিয়ডটা ডকুমেন্ট করব। আর ডিউরিং দ্য রেভলিউশন এখানে একটা বিশাল মাস আপরাইজিং হয়েছে। স্টুডেন্ট, ওয়ার্কার্স, ডায়াসপোরা কমিউনিটি, ইচ অ্যান্ড এভরিওয়ান, ইভেন ছাত্রলীগের মধ্য থেকে একটা বড় গ্রুপ পদত্যাগ করে তারাও এখানে জয়েন করছে। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় হিউজ মোবিলাইজেশন দেখছি, যেটার কারণে সরকার বাধ্য হয়ে ইন্টারনেট ব্ল্যাক আউট করছে। মানুষজন শুধু সোশ্যাল মিডিয়ায় থাকে নাই, স্ট্রিটে নেমে আসছে এবং স্বেচ্ছায় জীবন দেওয়ার জন্য মোটিভেশন নিয়ে এক একজন ফেসবুকে পোস্ট দিয়ে মায়ের কাছে চিঠি লিখে রাস্তায় চলে আসছে জীবন দেওয়ার জন্য। তারপরে সরকারি মিডিয়াগুলা যখন সরকারের দালালি করতেছে, কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। এখানে সিটিজেন জার্নালিজম, অর্থাৎ মানুষের হাতে হাতে ফোন, ফ্রিল্যান্সিং জার্নালিস্ট যারা, এরা আমাদেরকে এই এই খবরাখবর দিছে এখানে ন্যারেটিভ তৈরিতে এবং আহ, আহ, আন্দোলনের গতি প্রকৃতি বা আন্দোলনকে একটা সাকসেসফুল মুভমেন্টে নিয়ে যাইতে হেল্প করছে। নানান নানান ফর্মের আন্দোলন আমরা দেখছি, যে নানান রকমের স্লোগান, নতুন নতুন স্লোগান আসছে যেটা আগে কখনো আমরা শুনি নাই। মানুষ আন্দোলিত হয়েছে, এখানে অনেক সময় স্ল্যাং এর ব্যবহার হয়েছে। এখানে নতুন নতুন গ্রাফিতি গুলো আমরা দেখছি যেগুলো মানুষকে উদ্বেলিত করছে এবং হাসিনাকে একটা জঘন্য খুনি ডিক্টেটর হিসেবে তুলে ধরছে স্ট্রিট আর্ট গুলা, গ্রাফিতি গুলো। তো এ ধরনের নানান 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 ইনসিডেন্ট গুলো এই ডিউরিং দ্য রেভলিউশন ঘটছে এবং হিস্ট্রিতে এটা অনন্য হয়ে থাকলো যে কি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা সাধারণত তেমন কোনো আন্দোলন সংগ্রামে আসে না, এইবারের আন্দোলন তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, বলা যায় আন্দোলনটাকে টেনে নিয়ে গেছে তারা। মাদ্রাসায় স্টুডেন্টরা হিউজ রোল প্লে করছে, মেয়েরা বিশেষ করে। এই এই যে ডাইনামিক্স গুলো, যেগুলো বাংলাদেশের জন্য কাইন্ড অফ নতুন, যে আগে কখনো এত মেয়েদেরকে আমরা রাস্তায় নামতে দেখি নাই, এত প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এভাবে নামে নাই, মায়েরা বোনেরা যেভাবে রাস্তায় রাস্তায় সে হেল্প করছে, এটা আগে আমরা দেখি নাই। এবং আন্দোলন দমন করার কৌশল হিসেবেও হাসিনা যেগুলো যে এইসব স্ট্র্যাটেজি নিছে, যে বিমান থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা, তারপরে হচ্ছে স্নাইপার দিয়ে খুন করা, এ ধরনের ঘটনা আগে ঘটে নাই। সো এই যে নানান নানান ডাইনামিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা আমাদের গবেষণার বিষয়বস্তু হতে পারে। এটার হিস্ট্রি গুলো ডকুমেন্ট করার ক্ষেত্রে এটা ওরাল হিস্ট্রি দিয়ে আমরা করতে পারি। মানুষের যারা এক্সপোজড হয়েছে এগুলার সাথে লিভড এক্সপিরিয়েন্স গুলো আমরা জানতে পারি, শুনতে পারি, যার যার একাডেমিয়ার সাথে, একাডেমিক ডিসিপ্লিনের সাথে যেভাবে যায় আর কি, ম্যাচ করে। তারপরে প্রটেস্টের যে টেকনিক গুলো আমরা দেখলাম, কমিউনিকেশনের যে মেথড গুলো আমরা দেখলাম, যে দাবি শিবির কিভাবে কমিউনিকেশন মেনটেন করছে যখন সব সমন্বয়করা পলাতক ছিল বা কেউ কেউ গুম হয়ে গেছে, সেই সময়গুলাতে এই যে মুভমেন্টের যে কমিউনিকেশন টেকনিক গুলো, এগুলো গবেষণার ইতিহাসের অংশ, গবেষণার পার্ট, গবেষণার জন্য ভালো উপাদান। এবং কিভাবে এই টার্নিং পয়েন্টে চলে গেল, কিভাবে এই মুভমেন্টটা টার্ন করলো একটা সরকার পতনের দিকে। আহ, এইগুলা হচ্ছে হিস্ট্রিক্যালি খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ডকুমেন্ট করার জন্য ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রাম রাজনীতির জন্য বা জুলাই কেন্দ্রিক ন্যারেটিভ ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আর আফটার দ্য ফল অফ শেখ হাসিনা,
এখন আমাদের হচ্ছে যে আমাদের বাংলাদেশকে রিভিল করার যে চ্যালেঞ্জ, এইটা আমাদের নতুন চ্যালেঞ্জ। যে আমাদের হচ্ছে কি, আমরা একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের মধ্যে ছিলাম, আমাদের ডেমোক্রেসি ধ্বংস হয়ে গেছে, আমরা এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছি, যে আমরা অথরিটেরিয়ানিজম থেকে ধীরে ধীরে ডেমোক্রেসির দিকে যাব। এখানে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন আপনারা দেখতেছেন চ্যালেঞ্জগুলো, যে একটা ডেমোক্রেটিক একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের ফলের পরে এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে, যে একটা এই অটোক্রেটিক গভর্নমেন্ট ফল হওয়ার পরে একটা নতুন ক্রাইসিস তৈরি হয়। দেখছেন যে অভূতপূর্ব ইউনিটি ছিল সবার মধ্যে, ফেসিবাদ বিরোধী ঐক্য ছিল, বিপ্লবের পরে এটা কিন্তু দুর্বল হয়ে গেছে। এবং নানান পক্ষ তাদের নানান যে স্বার্থ বা চিন্তা, গ্রুপ চিন্তা, কমিউনিটি বেস চিন্তা, সেগুলো সামনে আসতে থাকলো। এবং সংস্কার প্রশ্নে আমরা দেখতেছি এক একজনের এক এক মতামত আছে। আমরা যে একটা সংস্কারের প্ল্যান করতেছি, চ্যালেঞ্জগুলো কি কি তৈরি হচ্ছে, এইটা একটা এইটা একটা গুরুত্বপূর্ণ লার্নিং। অন্য অন্য যে কোনো ধরনের মানে পোস্ট রেভুলেশন সিচুয়েশনের জন্য আমরা যদি বাংলাদেশের এই জিনিসটা ডকুমেন্ট করতে পারি, আরেক জায়গায় যখন রেভুলেশন হবে, তারা রেভুলেশন হওয়ার আগেই জানবে যে রেভুলেশন হওয়ার পরে কি কি ধরনের চ্যালেঞ্জ হয়। এইটা থেকে তারা লার্ন করতে পারবে। এবং বাংলাদেশও যদি ভবিষ্যতে কখনো এ ধরনের সিচুয়েশনে পড়ে, তাহলে কিভাবে এটা থেকে এ ধরনের সিচুয়েশন মোকাবেলা করবে, এটা লার্নিংটা পাবে আমরা যদি এটা ডকুমেন্ট করি। আরেকটা হচ্ছে যে ডিআওমিফিকেশন, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আহ, আমি ডেলি স্টারের একটা কলাম পাঠায় রাখছি, এটা পাবলিশ হবে হয়তো দু একদিনের মধ্যে, ডিআওমিফিকেশন নিয়ে। তো এটাতে এটা হচ্ছে যেমন জার্মানিতে নাৎসিবাদের পতনের পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওখানে ডিনাজিফিকেশন হয়েছিল। ডিনাজিফিকেশন মানে হচ্ছে যে এই যে আওয়ামী ফেসিবাদ টিকে ছিল, এটা এক ধরনের উগ্রবাদের বা এক ধরনের ফেসিবাদী কালচারাল এস্টাবলিশমেন্টের সহায়তায় টিকে ছিল। শুধু গভর্নমেন্ট পড়ে গেলে কিন্তু হবে না। মানে এই যে ফেসিবাদ কিন্তু মানুষের মনে, অন্তরে, স্লোগানে, কথাবার্তায় টিকে আছে। ফর এক্সাম্পল, ওরা যে মিছিলে যে ধরনের উগ্র ন্যারেটিভ গুলো ডেভেলপ করছে, ধর, জবাই কর, পাকিস্তান পাঠায় দেয়, চামড়া তুলে ফেলবো, রাখবো না, বাংলা ছাড়, নানান যে কালচারাল এলিমেন্ট গুলো, এইগুলো ফেসিবাদের উপাদান। কিন্তু মানে সরকার চলে গেলেও এই উপাদানগুলো কিন্তু চলে যায় নাই, এগুলো টিকে রয়ে গেছে, অন্য কেউ অ্যাডপ্ট করে নিচ্ছে। ইভেন ক্যাম্পাসে যে টর্চার হইতো, মানুষের মনের মধ্যে যে টর্চারটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। আমরা দেখছি যে ছাত্রলীগ পালায় যাওয়ার পরেও 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামে একজনকে পিটে মেরে ফেলছে সারা রাত। এবং সেম স্টাইল যেভাবে ছাত্রলীগ করতো, তো তখন তো ছাত্রলীগ নাই, তাহলে কেন ছাত্রদের মধ্যে এটা তৈরি হলো? ওই যে দীর্ঘ 15 বছর এই ফেসিবাদী শাসনের মধ্যে থাকতে থাকতে এই জিনিসটা, ফেসিবাদী আচরণগুলো মানুষের মধ্যে নর্মালাইজ হয়ে গেছে। তো এই ডিআওমিফিকেশন প্রসেস মানে হচ্ছে মানুষের সাইকি থেকে, কালচার থেকে, মানুষের আচরণ থেকে, বিহেভিয়ার থেকে, পলিটিক্যাল বিহেভিয়ার, পার্সোনাল লেভেলের বিহেভিয়ার গুলো থেকে এই আওয়ামী উপাদানগুলোকে ধীরে ধীরে রিমুভ করানো। এইটা একটা গবেষণার ইস্যুজ, কিভাবে ডিআওমিফিকেশন প্রসেস তো শুরু হতে পারে, কাজ করা যেতে পারে। এবং পাবলিক ইনস্টিটিউশন গুলো যেগুলোর প্রতি মানুষের আস্থা নাই, মানুষ মামলা করতে চায় না, যে পুলিশের কাছে গেলে তো উল্টা হয়রানির শিকার হইতে হবে, কোর্টে গিয়ে লাভ নাই, বিচার পাবো না। এই যে পাবলিক ইনস্টিটিউশন গুলোর প্রতি মানুষের একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে, এই যে এই ইনস্টিটিউশন গুলো কিভাবে রিবিল্ড করা যায়, কিভাবে ট্রাস্ট রিগেইন করা যায়, এইটা একটা মানে পোস্ট রেভলিউশন, এটা একটা বড় চ্যালেঞ্জ। এরপরে আরো নানান ইস্যুজ আছে, গভর্নেন্স এবং পিপল সেন্ট্রিক গভর্নেন্স বা ফেয়ার ইলেকশন, পলিটিক্যাল কালচার, নানান ইস্যু তৈরি হয় যেগুলো রেভলিউশনের পরে। এইটা নিয়ে এখন আমাদের এখানে স্কোপ আছে যে একটা ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করা। আবার এই যে কালেকটিভ পানিশমেন্টের ব্যাপার হয়, আওয়ামী লীগের তো সব মানুষ তো আর অপরাধী না, কেউ কেউ অপরাধ করছে, বা লাখ লাখ কোটি কোটি মানুষের তো আমরা শাস্তি দিতে পারবো না। এই যে এইখানে যে আমাদের একটা কি বলে রিকনসিলিয়েশন প্রসেস, এটা নিয়ে কাজ হইতে পারে। এই ট্রানজিশনাল জাস্টিস নিয়ে, পলিটিক্যাল রিফর্ম নিয়ে আমাদের কাজ হইতে হবে, উইদিন পার্টি পলিটিক্যাল কালচার, এগুলো নিয়ে তো কাজ হচ্ছে। বিভিন্ন সংস্কার কমিশনগুলো কাজ করছে, কিন্তু এখানে যে চ্যালেঞ্জগুলো,
এগুলো নিয়ে কাজ হতে পারে, সিভিল সোসাইটি এবং স্টুডেন্টদের রোলগুলো নিয়ে কাজ হতে পারে, এগুলো মোটামুটি আফটারফল। সো তিনটা ভাগে আমি আলাপটা করেছি, যে বিফোর জুলাই, সে সময় হাসিনার অথরিটেরিয়ান রেজিমটাকে ডকুমেন্ট করা, ডিউরিং জুলাই হাসিনার পতন কিভাবে হইলো, স্টুডেন্ট মুভমেন্ট সহ এগুলো ডকুমেন্ট করা, এবং আফটার ফল কিভাবে বাংলাদেশকে রিবিল্ড করা যায় এবং রিবিল্ড করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে, এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করার স্কোপ আছে। যার যার একাডেমিক ইন্টারেস্ট এবং কাজের ইন্টারেস্টের জায়গা থেকে আপনারা চিন্তা করবেন আপনার ফিল্ডের সাথে কোনটা কিভাবে ম্যাচ করে বা আপনি কিভাবে অ্যাডাপ্ট করতে পারবেন। ন্যারেটিভ বিল্ডিংটা কেন ইম্পর্টেন্ট আমি আগে কথা বলছি এটা নিয়ে, যে ফেসিস্টরা হচ্ছে মানুষের মেমোরিকে ম্যানিপুলেট করে। দেখবেন আওয়ামী লীগ অলরেডি এই বলার চেষ্টা করতেছে 3,000 পুলিশ খুন হয়েছে, অর্থাৎ আহ, আন্দোলনকারীরা খুন হয়েছে 2,000, ওরা এটা থেকে বাড়ায় বলছে 3,000 পুলিশ খুন হয়েছে। অর্থাৎ তারা নতুন আরেকটা মানুষের মেমোরির মধ্যে আরেকটা জিনিস দিতে চাচ্ছে, যে এখানে ভয়াবহতাটা আসলে উল্টাটা হয়েছে, পুলিশ বেশি ভয়াবহতার শিকার হয়েছে। তো এরা হচ্ছে হিস্ট্রিকে ম্যানিপুলেট করবে। এবং আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে, তারা তো এখন পলিটিক্সে অ্যাক্টিভ থাকতে পারতেছে না, তারা কিন্তু লেখালেখি করবে, তারা বই লিখবে, আর্টিকেল লিখবে, ওই হিউম্যান রাইটস কমিশন গুলোতে লিখবে, নানান ফর্মে তারা কিন্তু এই এই জুলাইয়ের হিস্ট্রিকে লিখবে ম্যানিপুলেট করে, যাতে করে মানুষের মেমোরিতে তারা একটা টুইস্টেড হিস্ট্রি ঢুকাই দিতে পারে। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে ট্রুথটাকে আমরা প্রোটেক্ট করতে হবে, ট্রুথটা মানুষের মেমোরিতে রাখার ব্যাপারে ইয়ে করতে হবে, নাহলে 5 বছর 10 বছর পরে দেখবো জুলাই আওয়ামী লীগের হয়ে গেছে, মানে জুলাইতে আওয়ামী লীগ ভিকটিম ছিল, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে। এবং ন্যারেটিভটা মানুষের আইডেন্টিটিকেও, কালেকটিভ আইডেন্টিটিকে, 71-এর ন্যারেটিভ দিয়ে আপনি দেখেন যে আমাদের মানুষজন গত 15 বছর ধরে কেন চোরের মতো থাকতে হয়েছে, কেন আইডেন্টিটি হাইড করে থাকতে হয়েছে, কেন আমাদের মধ্যে নানান ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়েছে, কেন আমাদের দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে মানুষের টেনশন তৈরি হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ওই যে এই যে যে ন্যারেটিভ গুলো ওরা ডেভেলপ করছে, এইটা দিয়ে আমি আমার আইডেন্টিটি হারাই ফেলছি। যে আমার নিজেকে তখন একজন মানুষ, আসলে তো বাংলাদেশে আমি কি, বাংলাদেশে থাকাটা আমি কি ডিজার্ভ করি, আমার কি বাংলাদেশে থাকা উচিত, আমি কি আসলে বাংলাদেশের সিটিজেনশিপ ডিজার্ভ করি, মানে এরকম একটা জায়গায় নিয়ে গেছে। আসলে এই অমুকের কি রাজনীতি করতে পারা উচিত, এই এই জিনিসগুলোকে মানে কালেকটিভ আইডেন্টিটিতে এটা অ্যাটাক করে, এই ধরনের ম্যানিপুলেটেড হিস্ট্রি। তো এইটার জন্য হইলেও আমাদের এই ট্রুথটাকে প্রোটেক্ট করতে হবে। ফাইনাল কথা হচ্ছে যে রিসার্চ ইজ পলিটিক্যাল। কে হিস্ট্রি বলতেছে, কিভাবে বলতেছে, এটার উপর নির্ভর করে ন্যারেটিভ কি হবে, ভবিষ্যতে বাংলাদেশ কি হবে। যদি আমরা কেউ কিছু না বলি, তাহলে আওয়ামী লীগ বলবে, এবং আওয়ামী লীগ নিজেদের মতো করে হিস্ট্রি ন্যারেট করবে, এবং এইটার পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে। আমরা 71-এর কথা আমরা জানি, 71-এর ন্যারেটিভ যেটা, উল্টো সাইড থেকে কোনো ন্যারেটিভ নাই, ওরা যা বলছে সেটাই ন্যারেটিভ। ওরা অনেক মিথ্যা গল্প, মিথ এগুলো বানাইছে, সেগুলো ন্যারেটিভ হয়ে গেছে। ওরা বলছে আগরতলায় কোনো ষড়যন্ত্র হয় নাই, সেটাই হিস্ট্রি হয়ে গেছে, মানুষকে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু এখন এসে ওরা বলছে না, আসলে আগরতলা আমরা ইন্দিরা গান্ধীর সাথে বসছিলাম, এখন নিজেরাই এসে প্রকাশ করে দিচ্ছে। তো এই যে হিস্ট্রিটা কে লিখতেছে, কারে ভিলেন বানাইতেছে, কারে হিরো বানাইতেছে, এটা নির্ভর করতেছে হিস্ট্রিটা কে লিখতেছে। সো আমরা যদি কাজ না করি, আমরা যদি প্ল্যান না করি, তাহলে অন্যরা করবে, এবং আমরা সাফার না করলেও আমাদের পরবর্তী জেনারেশন সাফার করবে। 71-এর হিস্ট্রি নিয়ে আমরা কাজ না করার কারণে আমাদের এখন সাফার করা লাগতেছে, জুলাইয়ের ক্ষেত্রেও সেম হবে। তো এইটা হচ্ছে আমাদের, যে আমাদের কাজ হচ্ছে আমরা আর্কাইভ করব, অ্যানালাইজ করব, এই হিস্ট্রিগুলো আর্কাইভ করব, প্রিজার্ভ করব, আর হিস্ট্রিক্যাল এসব ইনসিডেন্টের বেসিসে আমরা নানান পার্সপেক্টিভ অ্যানালাইজ করব। কেন হাসিনা টিকে থাকতে পারছিল, কেন এই জুলুমবাজ সরকার 15 বছর সার্ভাইভ করতে পারছিল, কিভাবে সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, কিভাবে দেশের ইকোনমিকে ধ্বংস করতে পারছে, এই এই জিনিসগুলো অ্যানালাইজ করব। কিভাবে এই এত 15 বছরের অন্যান্য মুভমেন্ট সাকসেস হলো না, কিন্তু এবারের মুভমেন্টটা সাকসেসফুলি হাসিনাকে তাড়াইতে পারছে, এরকম জিনিসগুলো অ্যানালাইজ করব। বা আফটার রেভলিউশন কেন নানান ক্রাইসিস গুলো তৈরি হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে, এইগুলো। এবং আমরা একটা মানুষের জন্য মানুষের হিস্ট্রিটাকে আমরা প্রিজার্ভ করব। এইটা হচ্ছে আমাদের দিক থেকে কাজ, আমরা যদি করতে পারি।
মোটামুটি এগুলো আমি বলে ফেলছি যে আমরা কিভাবে এখন এগুলো ডকুমেন্ট করতে পারি বা কাজ করতে পারি। এটা যার যার ডিসিপ্লিন অনুযায়ী যার যার অ্যাডভাইজারদের সাথে আলাপ আলোচনা করে এগুলো আমরা করতে পারি। বাট প্রি রেগুলেশন রিপ্রেশনের ক্ষেত্রে আমরা কেস স্টাডি করতে পারি, টাইমলাইন গুলো দেখতে পারি। আমি তখন যেগুলো বলতেছিলাম সেগুলো ফার্স্ট পার্সন টেস্টিমনি নিয়ে মানুষের সরাসরি যারা এক্সপোজড হয়েছে, যারা এগুলোর সাথে ইনভলভ ছিল তাদের সাক্ষাৎকার নিয়ে। তারপরে হচ্ছে স্টেট ভায়োলেন্স গুলো আমরা ম্যাপিং করতে পারি, কোথায় কিভাবে ভায়োলেন্স গুলো হয়েছে, কিভাবে হয়েছে, নেটওয়ার্ক গুলা কি। আহ, তারপরে হচ্ছে আমরা কম্পারেটিভ স্টাডি করতে পারি অন্যান্য দেশগুলোর সাথে, যেমন তিউনিসিয়া, মায়ানমার, চিলে, তারপরে ইজিপ্ট, এইসব দেশে, বা আরব বসন্তের সাথে বাংলাদেশের জুলাই, এই ধরনের কম্পারেটিভ স্টাডি করতে পারি। তারপরে হচ্ছে যে এটা আমি আগে বললাম যে এই যে রোল অফ আচ্ছা। ইয়থ, এবং মাইনরিটি, এগুলো নিয়ে করতে পারি। এবং আমাদের যে কালচারাল যে এলিমেন্ট গুলো ছিল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, পার্টিকুলারলি স্ট্রিট আর্ট, গ্রাফিতি, এ ধরনের ইস্যুস গুলো, এগুলা কিভাবে কন্ট্রিবিউশন রাখছে, এগুলো আমাদের ইয়ে হতে পারে। আবার এখানে আমাদের কিছু ইথিক্যাল গ্রাউন্ড আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে মানুষ একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে। সো ফর এক্সাম্পল আমরা যদি শহীদ ফ্যামিলিদের ইন্টারভিউ করি, ফর এক্সাম্পল আমরা যদি আন্দোলনের যারা আহত হয়েছে এদের ইন্টারভিউ করতে চাই, বা এদের এদের হিস্ট্রিগুলো রাখতে চাই, এখানে কনসার্ন নিতে হবে, তাদের প্রতি সেন্সিবল থাকতে হবে, কারণ তারা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আছে। আমি এগুলা মনে করাই দেওয়ার মধ্য দিয়ে হয়তো তাকে আবার সেই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে যাচ্ছি। এগুলা খেয়াল রাখতে হবে যে কোনো ইন্টারভিউ করার ক্ষেত্রে। আর্কাইভ করার ক্ষেত্রে ইয়ে সাবধান থাকতে হবে, কোনো কিছু হারাই যাওয়ার আগে ডকুমেন্ট করতে হবে। ইভেন নিউজ লিঙ্ক গুলো হারাই যায়, সেগুলো আর্কাইভ করে রাখতে হবে। আহ, অনেক 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 ডকুমেন্ট, কিন্তু জুলাইয়ের অনেক ডকুমেন্ট অলরেডি হারাই গেছে, অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল ছিল এখন আর নাই। সো এগুলো খেয়াল করতে হবে যে কোনো হারাই যাওয়ার আগে আমরা কিভাবে আর্কাইভ করতে পারি। আর যে কোনো মেথডে বা মিক্সড মেথডে আমরা কাজ করতে পারি, কোয়ালিটেটিভ কাজ করতে পারি। ইভেন যারা অ্যানথ্রোপোলজির আছেন, এথনোগ্রাফি করতে পারি আমরা, ডিজিটাল টুলস গুলো ইউজ করতে পারি। স্ক্র্যাপ থেকে, মিডিয়া নিউজ থেকে স্ক্র্যাপ করে কাজ করতে পারি। নানান ফর্মে হইতে পারে, যার যার ডিসিপ্লিনের সাথে যেটা যায়। কমিউনিটি এঙ্গেজড যেসব ইথিক্স গুলো আছে, কমিউনিটিকে আমরা যখন এঙ্গেজ করব, সেখানে আমাদের যে ইথিক্যাল ব্যাপারগুলো, একটা তো বললাম যে মানে ট্রমা সেন্সিটিভিটি আছে, মানুষের প্রাইভেসি আছে, এগুলো মেনটেন করে আমাদের করতে হবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখানে জাস্ট ইয়ে হচ্ছে ফাইনাল ফাইনাল কিছু থটস, যে রেভুলেশন ইজ স্টিল আনফোল্ডিং। আমরা কিন্তু যে রেভুলেশনের কাজ শেষ এরকম না, আমরা এখন স্টিল আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, নানান চ্যালেঞ্জ। আমরা আদৌ এই রেভুলেশন থেকে কোনো ফ্রুটফুল কিছু পাবো কিনা এটা আমরা জানি না, নাকি জাস্ট একটা ফেসিস্ট কে আরেকটা ফেসিস্ট রিজিম দিয়ে রিপ্লেস করব, সেটা এখন আনশিওর। অনেক চ্যালেঞ্জ এখানে আছে। আমরা যদি কাজ করি, এই ডকুমেন্টেশনের কাজ, রিসার্চের কাজ, এইটা একটা মানুষের এই যে মানুষের মেমোরিকে শেপ করবে, রিশেপ করবে। মানুষের যে হিলিং প্রসেস, তারা যে এই ধরনের একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, এই হিলিং প্রসেসের মধ্যে হেল্প করবে। এবং আমাদের যে পলিটিক্যাল ট্রানজিশন, ডেমোক্রেটিক ট্রানজিশন, সেইটার ক্ষেত্রে হেল্প করবে আমাদের রিসার্চ। এইগুলো আম, এবং আমাদের যেটা আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অলরেডি আমরা এটা ফেস করতেছি, যে এলিট রিরাইটিং অফ হিস্ট্রি। যে আসিফ মাহমুদ একটা বই লিখছে, লিখে সাদিক কায়েমরে বাদ দিয়ে দিছে হিস্ট্রি থেকে। ওই অমুক একটা বই লিখতেছে, লিখে সে তার মতো করে তার কিছু এলিটদেরকে কানেক্ট করে সে হিস্ট্রি লিখে ফেলতেছে। তো এইখানে যে এই কালচার অফ ইরেজার, যে আমি অমুক অমুকরে হিস্ট্রি থেকে বাদ দিয়ে দিব, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে, এইটাকে আমরা কিভাবে ফাইট করতে পারবো, সেই ফাইট হচ্ছে যে আমরা নিজেরা হিস্ট্রি লিখবো, আমরা নিজেরা গবেষণা করব, কাজ করব, মানুষের মেমোরিতে ট্রু হিস্ট্রিটাকে নিয়ে আসবো। সো এইটা শুধুমাত্র আমার একাডেমিয়ার জন্য না, এটা আমাদের আদর্শের জন্য। আমরা যে একটা ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সোসাইটি চাই, সেইটারও দাবি এটা, যে আমরা জুলাইকে নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা ইনসাফ ভিত্তিক সোসাইটির যে কাজ আমাদের, বা আমাদের যে আদর্শ, সেইটাকে সার্ভ করা হবে। তো আপনি যখন জুলাই নিয়ে কোনো গবেষণা করবেন, মনে করবেন আপনি একটা ইবাদতের মধ্য দিয়ে আছেন, আপনি একটা ইনসাফ ভিত্তিক সমাজের জন্য যে কাজ, আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করতেছেন। সো এইটা দুইটা পারপাস সার্ভ করবে। একটা হচ্ছে আপনার একাডেমিক কাজ হবে,
আপনি একজন গবেষক হয়ে উঠবেন, আপনি একজন প্রফেসর হয়ে উঠবেন, পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি করবেন, ডিগ্রি পাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার আইডিওলজিকে সার্ভ করবেন, এবং এটা ডেফিনেটলি আপনার আইডিওলজি যদি ইনসাফ ভিত্তিক সমাজের কাজ হয়, আপনার আইডিওলজি যদি ইসলাম হয়, এটা ডেফিনেটলি এটা আপনার দিনের কাজ, এটা আপনার জন্য ইবাদত। সো জাজাকাল্লাহ সবাইকে। ফাইনাল একটা কোটেশন, দোজ হু কন্ট্রোল দ্য পাস্ট কন্ট্রোল দ্য ফিউচার। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং বাংলাদেশে এটা আমরা একদম সচক্ষে দেখছি 71-এর কেসে। যারা 71-এর ন্যারেটিভ বিল্ড করছে, 71-এর হিস্ট্রি নিয়ে কাজ করছে, 71-কে কন্ট্রোল করছে, তারা বাংলাদেশের ফিউচারকেও কন্ট্রোল করছে। সো এইটা, এবং যারা বর্তমানকে কন্ট্রোল করতে পারে তারা ফাস্টকেও কন্ট্রোল করতে পারবে। সো আমাদের হিস্ট্রি হচ্ছে আমাদের কাছে সেই এলিমেন্ট। আমরা যদি হিস্ট্রিকে কন্ট্রোল করতে পারি, হিস্ট্রিকে কন্ট্রোল করা মানে কি, যে আমি আমার ন্যারেটিভ উৎপাদন করব, আমি হিস্ট্রি লিখবো। হিস্ট্রি এমন হবে না যে মিথ্যা কথা লিখে আমার এগেনস্টে হিস্ট্রিকে ইউজ করবে, যেটা অলরেডি আসিফ মাহমুদরা শুরু করে দিছে। সো আমরা যদি হিস্ট্রিকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা ফিউচারকে কন্ট্রোল করতে পারবো না। সোজা সাপটা হিসাব। এইটা এইটা কোনো মানে খুব ক্রিটিক্যাল কিছু না, যে আমরা যদি হিস্ট্রিকে কন্ট্রোল করতে পারি তাহলে ফিউচারও আমাদের হবে, আর যদি হিস্ট্রি কন্ট্রোল করতে না পারি, ফিউচারে আমরা সব সাইড লাইন হয়ে যাব। যারা হিস্ট্রিকে কন্ট্রোল করবে তারা পাওয়ারে থাকবে, সামনে থাকবে, ফ্রন্ট লাইনে থাকবে। জি, জাজাকাল্লাহ সবাইকে। আমরা কোনো আলাপ